মনে করুন একটা যুদ্ধক্ষেত্র, একদিকে 50,000 সৈন্য, অন্যদিকে মাত্র 3,000। যুদ্ধের ফলাফল কি হবে তা আশা করি আর বলে দিতে হবে না। আমরা শুনি যে পলাশির যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সে এক্স্যাক্টলি কি করেছিল? ভাগ্য সহায় থাকলে যুদ্ধের ফল হয়তো ঘুরে যেত মীর জাফরের বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও। আবার জানলে অবাক হবেন যে এই যুদ্ধের কারণগুলোর একটা ছিল একটা ছোট ভুল বোঝাবুঝি, যে শুধু বিশ্বাসঘাতকতা নয়, পলাশির যুদ্ধের ভেতর আছে খানিকটা পলিটিক্স আর অনেকটাই ট্যাকটিক্স। কলকাতায় ব্ল্যাক হোল ইনসিডেন্টের প্রতিশোধ নিতে তার একটাই লক্ষ্য, বাংলায় রিজিম চেঞ্জ। আর এই কাজটা সরাসরি করা কঠিন, তাই ক্লাইভ অন্য একটা রাস্তা বেছে নিলেন। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্টটা রিভিল করা যায়। নবাব ভাবছিলেন যে কোম্পানি ফোর্ট উইলিয়ামে কামান বসাচ্ছে নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু কোম্পানি তা করছিল সম্পূর্ণ অন্য একটা কারণে। মনে করুন একটা যুদ্ধক্ষেত্র, একদিকে 50,000 সৈন্য, অন্যদিকে মাত্র 3,000। এই সংখ্যাগত পার্থক্যের কারণে যুদ্ধের ফলাফল কি হবে তা আশা করি আর বলে দিতে হবে না। হাতে অস্ত্র না থাকলেও শুধু লাফিয়ে পড়েই 3,000 জনকে শেষ করে দেওয়া যায়। তাহলে সিরাজউদ্দৌলা তার 50,000 সৈন্য নিয়ে পলাশির যুদ্ধ হারলেন কিভাবে? আমরা শুনি যে পলাশির যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু সে এক্স্যাক্টলি কি করেছিল? আরও একটা ব্যাপার, যে শুধু বিশ্বাসঘাতকতা নয়, পলাশির যুদ্ধের ভেতর আছে খানিকটা পলিটিক্স আর অনেকটাই ট্যাকটিক্স আর কিছুটা ভাগ্য। ভাগ্য সহায় থাকলে যুদ্ধের ফল হয়তো ঘুরে যেত মীর জাফরের বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও। আবার জানলে অবাক হবেন যে এই যুদ্ধের কারণগুলোর একটা ছিল একটা ছোট ভুল বোঝাবুঝি। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা, আর অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন রবার্ট ক্লাইভ। তবে এই গল্পটা শুরু 1757 সালে নয়, আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1719-এ ফারুক সিয়ারের মৃত্যুর পর বাংলার ওপর মুঘলদের হোল্ড প্রায় চলেই যায়। বাংলা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে অপারেট করতে শুরু করে। তখনকার বাংলা প্রদেশ মানে এখন বাংলা, বিহার, উড়িষ্যা আর বাংলাদেশ। বাংলা তখন ভারতের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটি। একে এত ধনী স্টেট, তার ওপর মুঘলদের কন্ট্রোল এখানে নেই বললেই চলে। এই গ্যাপটা লক্ষ্য করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই তাদের ব্যবসার মূল কেন্দ্র হিসেবে বাংলাকেই টার্গেট করে। তবে একটা বিষয় এখানে মাথায় রাখবেন, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসক ছিল না, তারা জাস্ট একটা প্রাইভেট ট্রেডিং কোম্পানি। তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা করে প্রফিট করা। 1756 সালে বাংলার সিংহাসনে বসলেন সিরাজউদ্দৌলা। নবাব হওয়ার পর তিনি তার রাজ্যে কয়েকটা ইস্যু লক্ষ্য করলেন। সেগুলো কি? প্রথম ইস্যু ছিল ট্যাক্স নিয়ে। 1717 সালে মুঘল সম্রাট ফারুক সিয়ার একটা ফরমান জারি করেন। তাতে বলা হয় যে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় ট্যাক্স ফ্রি ট্রেডিং করতে পারবে বার্ষিক ফিক্সড 3,000 টাকার বিনিময়ে, আর সেই টাকার পুরোটাই পাবে সম্রাট, বাংলার নবাব নয়। এই ব্যাপারটা সিরাজের মোটেই পছন্দ ছিল না। সিরাজ আরও দেখলেন যে কোম্পানি ভেতরে ভেতরে একটা স্ক্যাম করছে। কোম্পানির লাইসেন্স ইউজ করে তাদেরই কিছু কর্মচারী প্রাইভেট বিজনেস করতে শুরু করেছে, দ্যাট টু উইদাউট পেইং এনি ট্যাক্স। দ্বিতীয় ইস্যু, কোম্পানি বাংলার ভেতরের রাজনীতিতেও নাক গলাতে শুরু করেছিল। যারা সিরাজের বিরোধী তাদের অনেকের সঙ্গেই কোম্পানির একটা ভালো রিলেশন তৈরি হয়েছিল। অর্থাৎ বাইরে থেকে দেখলে মনে হবে ইংরেজরা শুধু ব্যবসা করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা রাজনীতিতেও নিজেদের পজিশন শক্ত করার চেষ্টা করছিল। তৃতীয় সমস্যা ছিল সবচেয়ে বড়, ইলিগাল কনস্ট্রাকশন। সিরাজের রাজধানী ছিল মুর্শিদাবাদ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড অফিস ছিল কলকাতায়, ফোর্ট উইলিয়ামে। সিরাজ জানতে পারলেন যে কোম্পানি নবাবের পারমিশন ছাড়াই ফোর্ট উইলিয়ামের চারপাশে নতুন করে পাঁচিল তৈরির কাজ করছে, তাতে আবার কামানও বসানো হচ্ছে, মানে যেন একটা যুদ্ধের প্রস্তুতি। এই বিষয়টা সিরাজকে একটু টেনশনে ফেলে দেয়। একটা ব্যবসায়ী কোম্পানি তাদের হেড অফিসে কামান বসাবে কেন? সিরাজ কী করলেন না, ব্রিটিশ আর ফ্রেঞ্চ দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মুর্শিদাবাদে ডেকে পাঠালেন। তাদের কাছে নতুন দুটো রিকোয়ারমেন্ট রাখা হলো। এক, এবার থেকে বাংলায় ব্যবসা করতে গেলেই ট্যাক্স দিতে হবে, সেটাও বাংলার নবাবকে, দিল্লিকে নয়। আর দুই, ফোর্ট উইলিয়ামের ফোর্টিফিকেশন বন্ধ করতে হবে। ফ্রেঞ্চরা এতে রাজি হলেও ব্রিটিশরা সরাসরি না করে দেয়। তারা জানায় যে ফোর্ট উইলিয়ামের রেনোভেশন তারা বন্ধ করবে না। এই ঘটনা দেখে সিরাজ সিদ্ধান্ত নিলেন এবার আর চুপচাপ বসে থাকলে চলবে না। 1756 সালে তিনি সেনাবাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হলেন। কোম্পানির প্রতিরক্ষা খুব বেশিক্ষণ টিকে থাকলো না। অল্প সময়ের মধ্যেই ফোর্ট উইলিয়াম নবাবের দখলে চলে আসে। সরি ফর দ্য ইন্টারাপশন। কেমন লাগছে আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কন্টিনিউ করা যাক। অনেক ইংরেজ কর্মকর্তা পালিয়ে যান মাদ্রাজে, কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্টটা রিভিল করা যাক। নবাব ভাবছিলেন যে কোম্পানি ফোর্ট উইলিয়ামে কামান বসাচ্ছে নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু কোম্পানি তা করছিল সম্পূর্ণ অন্য একটা কারণে। ফোর্ট উইলিয়ামে কামান বসানো হচ্ছিল কারণ ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে দ্য 7 ইয়ার্স ওয়ার শুরু হয়ে গিয়েছিল 1756 সালে। মোট 5টা কন্টিনেন্টে এই 7 ইয়ার্স ওয়ার হয়েছিল। মূলত যে জায়গায় ব্রিটিশ আর ফ্রেঞ্চরা ব্যবসা করছে সেই জায়গায়। ইন্ডিয়া তথা বাংলাতেও সে সময় তারা একসঙ্গে ব্যবসা করছিল। যদি ভবিষ্যতে ইন্ডিয়াতে ফ্রেঞ্চদের সাথে তাদের যুদ্ধ বাঁধে আর তারা যাতে ফোর্ট উইলিয়ামকে নিজেদের দুর্গ হিসেবে ব্যবহার করতে পারে, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়ামকে রেনোভেট করতে শুরু করে। এবার সিরাজের তাড়া খেয়ে কোম্পানির লোক মাদ্রাজে পালিয়ে গেল, কিন্তু তারা হাত পা গুটিয়ে বসে রইল না। সেখানে পৌঁছে কোম্পানি একটা সিদ্ধান্ত নিল, বাংলা তারা কোনোভাবেই ছাড়বে না। আর তার দায়িত্ব দেওয়া হলো রবার্ট ক্লাইভের হাতে। দায়িত্ব পেয়ে রবার্ট ক্লাইভ 3000 সৈন্য আর 3টে জাহাজ নিয়ে বাংলায় ফিরে এলেন, আর এসেই পোর্টে বম্বিং করে দিলেন। সিরাজ এটার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তাই 9 ফেব্রুয়ারি 1757-তে বাধ্য হয়ে তিনি রবার্ট ক্লাইভের সাথে একটা ট্রিটি সাইন করেন, যার নাম আলীনগর পিস ট্রিটি। এতে মোট 4টে জিনিস বলা আছে। 1, ফোর্ট উইলিয়াম ফিরিয়ে দেবে আর তার ফোর্টিফিকেশনে নবাব বাধা দেবেন না। 2, ট্যাক্স দেওয়া হবে না আগের মতোই। 3, ব্রিটিশরা তাদের নিজেদের কারেন্সি প্রিন্ট করতে পারবে, মানে নিজেদের টাকা। আর 4, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় নিজের আর্মিও রাখতে পারবে। আসলে এই অ্যাটাক ছিল একটা ছোট্ট ওয়ার্নিং। এখান থেকেই পলাশী যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু। রবার্ট ক্লাইভ আলীনগর পিস ট্রিটিতেই ক্ষান্ত থাকেননি। কলকাতায় ব্ল্যাক হোল ইনসিডেন্টের প্রতিশোধ নিতে তার একটাই লক্ষ্য, বাংলায় রিজিম চেঞ্জ, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে উৎখাত। আর এই কাজটা সরাসরি করা কঠিন, তাই ক্লাইভ অন্য একটা রাস্তা বেছে নিলেন, পলিটিক্স। আর এখানেই এন্ট্রি হয় এমন এক ব্যক্তির, যিনি এই পুরো গল্পের একজন লেসার নোন ইয়েট ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, উইলিয়াম ওয়াটস। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন এবং সেই সময় মুর্শিদাবাদে কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেন। আজকের ভাষায় বললে তিনি ছিলেন কোম্পানির লোকাল পলিটিক্যাল কন্ট্যাক্ট। নবাবের দরবারে কি আলোচনা হচ্ছে, কে কাকে সমর্থন করছে, কার সঙ্গে কার সম্পর্ক খারাপ ভালো, এই সব খবর নিয়মিত কোম্পানির কাছে তিনিই পৌঁছে দিতেন। ক্লাইভ উইলিয়াম ওয়াটসকে নির্দেশ দেন নবাবের দরবারে এমন হাই প্রোফাইল কাউকে খুঁজে বের করতে, যিনি সিরাজের প্রতি সন্তুষ্ট নয়। আর এখানেই এন্ট্রি
দ্য গ্রেটেস্ট ট্রেটার অফ বেঙ্গল, মীর জাফরের। ওয়াটস জানতে পারলেন যে মীর জাফর শুধু অসন্তুষ্টই নন, তিনি নিজে নবাব হওয়ার স্বপ্ন দেখছেন। ব্যাস, সোনায় সোহাগা, শুরু হলো গোপনে মিটিং। এই মিটিংগুলোতে মীর জাফরের সাথে যোগ দেন জগৎ শেঠদের প্রতিনিধিরাও। জগৎ শেঠরা তৎকালীন শুধু বড় বড় ব্যবসায়ী ছিলেন না, আজকের ভাষায় বললে বাংলার সবচেয়ে শক্তিশালী ফিনান্সিয়াল নেটওয়ার্কগুলোর একটি ছিল তাঁদের হাতে। একাধারে ব্যবসায়ী, ব্যাংকার, মানি লেন্ডার। সবচেয়ে বড় কথা, সিরাজের সঙ্গে তাঁদের সম্পর্কও ভালো ছিল না। এদেরকে দলে টানার কারণ, যুদ্ধ যদি হয় শুধু সেনাবাহিনী থাকলেই হয় না, বিপুল পরিমাণ ফান্ডিংও দরকার হয়। এই কারণেই বাংলার সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার পরিবার জগৎ শেঠরাও এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। এরপর ক্লাইভ মীর জাফরকে একটা অফার দেন, সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা আর বদলে বাংলার নবাবী। 1757 সালে জুন মাস। আলীনগর পিস ট্রিটির পর অনেকটাই সময় কেটে গেছে। দুপক্ষই বুঝে গেছে এবার আর যুদ্ধ এড়ানো যাবে না। ভাগীরথী নদীর তীরে পলাশীর সেই বিখ্যাত আমবাগান, সেখানেই মুখোমুখি দাঁড়ালো দুই বাহিনী। কাগজে কলমে ক্লাইভের এই যুদ্ধ জেতার কথাই নয়। সিরাজের আন্ডারে প্রায় 50,000 সৈন্য, বিশাল অশ্বারোহী বাহিনী, হাজার হাজার পদাতিক সেনা আর 50টিরও বেশি আর্টিলারি বা কামান। এর মধ্যে কয়েকটি পরিচালনা করছিল ফরাসি গোলন্দাজ বাহিনী, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন সাঁফরে। ফ্রেঞ্চরা ব্রিটিশদের বিরুদ্ধে সিরাজের হয়ে লড়ছিল 7 ইয়ার্স ওয়ারের কারণে। সিরাজের 50,000 সৈন্যের বিরুদ্ধে ক্লাইভের হাতে ছিল মাত্র 3,000 সৈন্য। তাদের মধ্যে প্রায় 900 জন ইউরোপিয়ান, বাকিরা ভারতীয় সিপাহী। কামানো ছিল গুটি কয়েক। অর্থাৎ সংখ্যার বিচারে এটা কোনোভাবেই সমানে সমানে লড়াই ছিল না। কোম্পানির হাত ছিল অবধারিত। তবে শুরুতেই ব্রিটিশ বাহিনী একটা পজিশনাল অ্যাডভান্টেজ পেয়ে যায়। যুদ্ধ শুরুর আগেই ক্লাইভ নিজের বাহিনীকে নিয়ে পলাশীর ঘন আমবাগানের ভেতর ঢুকে পড়েন। একবার চোখ বন্ধ করে যুদ্ধক্ষেত্রটা কল্পনা করুন। একদিকে বিশাল খোলা মাঠ, আর সেই মাঠের এক কোণে ঘন আম গাছের সারি। প্রায় 800 গজ জুড়ে বিস্তৃত এই আমবাগানের চারপাশে ছিল মাটির উঁচু উঁচু বাঁধ আর খাত। বাইরে থেকে দেখলে সাধারণ একটা বাগান, কিন্তু যুদ্ধের দিন সেটাই হয়ে উঠেছিল ব্রিটিশদের ন্যাচারাল সেফগার্ড। অন্যদিকে নবাবের বিশাল বাহিনীকে দাঁড়াতে হয়েছিল অনেকটাই খোলা জায়গায়। 23শে জুন ভোর, নবাবের পক্ষ থেকে গর্জে উঠল প্রথম কামান। শুরু হয়ে গেল পলাশীর যুদ্ধ। নবাবের দিক থেকে একের পর এক গোলাবর্ষণ। কিন্তু একটা সমস্যা, আমগাছ আর বাঁধের কারণে নবাবের বাহিনী ঠিক করে টার্গেটই করতে পারছিল না। ফলে প্রায় সবকটা গোলাই যেখানে সেখানে এগিয়ে পড়ল, ব্রিটিশদের বিশেষ কোনো ক্ষতি হলো না। এরপর শুরু হয় দুপক্ষের গোলাবর্ষণ। ইংরেজদের সবচেয়ে বড় মাথা ব্যথা শুধু নবাবের বিশাল সেনাবাহিনী ছিল না, ছিল ফরাসি গোলন্দাজ বাহিনী। সাঁফরের নেতৃত্বে তারা বেশ কার্যকরভাবে অ্যাটাক চালিয়ে যাচ্ছিল। শুরুতে নবাবের বাহিনী এগিয়েছিল, কিন্তু ধীরে ধীরে একটা পার্থক্য চোখে পড়তে শুরু করে। নবাবের কামানগুলো ছিল বিশাল, অত্যন্ত শক্তিশালী, কিন্তু ওজনে ভারী। সেগুলো দ্রুত সরানো বা নতুন জায়গায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। একবার এক জায়গায় ইনস্টল করে দিলে সেখান থেকেই যুদ্ধ করতে হতো। অন্যদিকে কোম্পানির কামানগুলো ছিল মডার্ন, ছোট, হালকা এবং অনেক বেশি মোবাইল। ফলে সংখ্যায় কম হলেও তাদের অ্যাটাক ছিল আনপ্রেডিক্টেবল। কয়েক ঘন্টা ধরে কামানের লড়াই চলতে থাকে। কিন্তু এভাবে দূর থেকে গোলা ছুঁড়ে যুদ্ধ শেষ হবে না, এটা নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন খুব দ্রুতই বুঝে ফেলেন। তিনি রিয়েলাইজ করেছিলেন যতক্ষণ ইংরেজরা আমবাগানের আড়ালে লুকিয়ে রয়েছে, ততক্ষণ শুধু কামানের ওপর ভরসা করে তাদের হারানো যাবে না।
তাই নিজের বাহিনী নিয়ে তিনি সরাসরি ইংরেজদের দিকে এগিয়ে যান। কিছু সময়ের জন্য সত্যিই তিনি ইংরেজদের উপর প্রেসার তৈরি করেছিলেন। আমবাগানের নিরাপদ অবস্থানও যেন যথেষ্ট মনে হচ্ছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর ঠিক তখনই প্রকৃতি যেন এই যুদ্ধে প্রবেশ করল। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, তারপর শুরু হলো বৃষ্টি। অনেকে এখানে বলেন যে বৃষ্টি নাকি ইংরেজদের জয় এনে দিয়েছিল, কিন্তু এটা পার্শিয়ালি ট্রু। বৃষ্টি দুপক্ষের ওপরেই সমানভাবে হয়েছিল। প্রশ্ন হলো, তাহলে এক পক্ষেরই বেশি ক্ষতি হলো কেন? এর উত্তর লুকিয়ে আছে প্রস্তুতির মধ্যে। 18 শতকের যুদ্ধের সবচেয়ে মূল্যবান জিনিস সৈন্য ছিল না, কামানও ছিল না, ছিল বারুদ। বারুদ এমন একটা জিনিস যা একবার ভিজে গেলে সবচেয়ে শক্তিশালী কামানও লোহার একটা ভারী টুকরো ছাড়া আর কিছুই নয়। এই কারণেই ইউরোপীয় সেনাবাহিনীগুলো যুদ্ধের সময় বারুদকে জল থেকে রক্ষা করার ব্যাপারে একটু বেশি সতর্ক থাকত, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মতো অঞ্চলে যেখানে বর্ষা যে কোনো সময় শুরু হতে পারে। বৃষ্টির সময় ব্রিটিশরা দ্রুত নিজেদের বারুদ আর কামান ত্রিপল দিয়ে ঢেকে ফেলে, কিন্তু নবাবের বাহিনী বৃষ্টির জন্য প্রস্তুত ছিল না, ফলে তাদের অনেক বারুদ ভিজে যায়। বারুদ প্রায় সব ভিজেই গেছিল, ঠিক আছে, কিন্তু তখনও নবাব বাহিনীর ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটা ছিল। কিন্তু বৃষ্টি থামলে তারা একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক মিস্টেক করে ফেলে। তারা ধরে নেয় যেহেতু তাদের বারুদ ভিজে গেছে, ইংরেজদেরও নিশ্চয়ই একই অবস্থা। তাই বৃষ্টি থামলে মীর মদন তার বিশাল সেনা নিয়ে আবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এগোতে এগোতে আমবাগানের খুব কাছে পৌঁছতেই হঠাৎই ভেতর থেকে গর্জে উঠল ইংরেজদের কামান, একটার পর একটা, ফুল ফোর্সে। এই অপ্রত্যাশিত গোলাবর্ষণে নবাবের বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ঠিক সেই সময় কামানের একটা গোলা এসে আঘাত করে মীর মদনকে। গুরুতর আহত অবস্থায় তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। মীর মদন শুধু একজন সেনাপতিই ছিলেন না, তিনি ছিলেন সিরাজের সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে অ্যাটাকিং কমান্ডারদের একজন। যুদ্ধের শুরু থেকে একমাত্র তিনিই বারবার ইংরেজদের উপর প্রেসার সৃষ্টি করছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই গতি হঠাৎ থেমে গেল। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, কারণ কাগজে কলমে হেড কাউন্টের দিক থেকে নবাব তখনও এগিয়ে। এইবার যুদ্ধে এন্ট্রি হলো সেই লোকটির যার জন্য পলাশির যুদ্ধ আজও ইতিহাসের বিশ্বাসঘাতকতার প্রতীক, মীর জাফর। আমরা সাধারণত বলি মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু মীর জাফর এক্স্যাক্টলি কী করেছিল? মীর জাফর কিছুই করেনি, লিটারেলি কিছুই করেনি। ভাবুন তো, আপনার হাতে এখনও 40,000-এরও বেশি সৈন্য আছে। আপনি চাইলে নতুন করে আক্রমণ শুরু করতে পারতেন, আপনি চাইলে রিজার্ভ বাহিনীকেও সামনে আনতে পারতেন, কিন্তু সেই রিজার্ভ বাহিনীর কমান্ডারই যখন গোপনে শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আছে, তাহলে কি আর করার? ঠিক সেটাই ঘটেছিল পলাশিতে। মীর জাফর, রায় দুর্লভ এবং ইয়ার লুৎফ খানের অধীনে থাকা বিশাল অংশের সেনাবাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে রইল। তারা পালিয়ে যায়নি, আবার তারা যুদ্ধেও নামেনি। কাগজে কলমে তারা নবাবের সেনাবাহিনীর অংশ, কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা কেবল দর্শক। ক্লাইভ দূর থেকে একটা জিনিস খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন। মীর জাফরের বিশাল সেনাবাহিনী এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা এগোচ্ছে না, কোনো বড় আক্রমণ করছে না। সেই মুহূর্তেই ক্লাইভ বুঝতে পারলেন মাসের পর মাস ধরে যে গোপন পরিকল্পনার ওপর তিনি ভরসা করেছিলেন সেটা কাজ করেছে। এরপরেই তিনি ধীরে ধীরে নিজের সেনাবাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। যখন ধীরে ধীরে ইংরেজরা ডিফেন্স ছেড়ে অফেন্সিভ হচ্ছে, তখন মীর জাফর সিরাজকে সেনাবাহিনী একটু পিছিয়ে রিসেটেল হওয়ার সাজেশন দেন, যেটাকে যুদ্ধের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক রিট্রিট। সাউন্ডস ভেরি লজিক্যাল ইন সাচ এ সিচুয়েশন। সিরাজও সেই পরামর্শ মেনে নেন।
নবাবের সেনা তখন ফুল কনফিউজড। তারা বুঝতেই পারছিল না যে তারা আক্রমণ করবে নাকি যুদ্ধ শেষ। এখানে একটা বিষয় খেয়াল করুন, অনেকেই মনে করেন যে পলাশির যুদ্ধে ইংরেজরা 50,000 সৈন্যকে পরাজিত করেছিল, কিন্তু বাস্তবে সেই 50,000 সৈন্য একসঙ্গে কখনো যুদ্ধই করেনি। একটা বড় অংশ জাস্ট দাঁড়িয়েছিল। ফলে সংখ্যার যে বিশাল সুবিধা সিরাজের ছিল সেটা আর কখনো কাজেই লাগানো সম্ভব হয়নি। বৃষ্টি ইংরেজদের জেতায়নি, বৃষ্টি দুপক্ষকেই একই পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিল। সেই পরীক্ষায় পার্থক্য তৈরি করেছিল প্রস্তুতি আর বিশ্বাসঘাতকতা। বিকেলের মধ্যেই নবাবের বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করে। সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র ছেড়ে মুর্শিদাবাদের দিকে ফিরে যান। পরে 2 জুলাই 1757-তে মীর জাফরের ছেলে মীর মিরানের আদেশে সিরাজউদ্দৌলাকে এক্সিকিউট করা হয়। পলাশির যুদ্ধ খুব দীর্ঘ বা অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না, কিন্তু এর রাজনৈতিক প্রভাব ছিল অনেক। যুদ্ধ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ইংরেজদের হাতের পুতুল মীর জাফরকে বাংলার নতুন নবাব ঘোষণা করা হয়। মীর জাফরকে নবাব বানানোর বিনিময়ে কোম্পানি বিপুল পরিমাণ টাকা, জমি, বাণিজ্যিক সুবিধা পায়। যুদ্ধের পর ক্লাইভ নবাবের কোষাগার থেকে নিয়ে যান 17 কোটি টাকা। কোম্পানির অ্যাকাউন্টেও বিপুল অর্থ জমা হতে শুরু করে। পলাশির যুদ্ধকে ব্রিটিশ শাসনের স্টেপিং স্টোন বলা যেতে পারে। যুদ্ধের পর পাওয়া সেই বিপুল অর্থ কোম্পানি শুধু ব্যবসার কাজেই ব্যবহার করেনি। এই টাকায় আরও সৈন্য নিয়োগ করা হয়েছে, আরও আধুনিক অস্ত্র কেনা হয়েছে, আরও বড় সেনাবাহিনী তৈরি করা হয়েছে। এরপর কোম্পানি সেই শক্তি ব্যবহার করে ভারতের অন্যান্য রাজ্যগুলোর বিরুদ্ধেও যুদ্ধ শুরু করে। এখানে একটা জিনিস খেয়াল করুন, পলাশির আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ব্যবসা করছিল। পলাশির পরে তারা বাংলার রাজনীতিকে প্রভাবিত করতে শুরু করে। আর কয়েক বছরের মধ্যেই তারা বুঝে গেল, যদি কোনো রাজ্যের রাজনীতির ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায় তাহলে সেই রাজ্যের অর্থনীতির ওপরেও নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব। আর রাজনীতি এবং অর্থনীতির ওপর কন্ট্রোল মানে রাজ্যের ওপর টোটাল কন্ট্রোল। অর্থাৎ আরও বড় সেনাবাহিনীর অ্যাক্সেস, আরও যুদ্ধ, আরও বিস্তার। এবার যদি আমরা পরের ইতিহাসটা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। পলাশির ঠিক 7 বছর পর 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। সেখানে কোম্পানির সামনে ছিল 3টে বড় শক্তি: বাংলার প্রাক্তন নবাব মীর কাসেম, আওয়াধের নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই যুদ্ধে জেতার পর কোম্পানি শুধু বাংলার ওপর নয়, উত্তর ভারতের রাজনীতির ওপরও অনেক বেশি প্রভাব বিস্তার করতে শুরু করে। তাই অনেক ইতিহাসবিদ একটা মজার কথা বলেন যে পলাশি ইংরেজদের দরজা খুলে দিয়েছিল আর বক্সার ছিল গেট পাস। আপনি যদি চান আমরা বক্সারের যুদ্ধ নিয়েও ভিডিও বানাই তাহলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আমি সায়ন, সাইনিং অফ।